শুরু করছি 8টায় সে রাত। সকালটা ভেঙেছে একদম একটা চমক দিয়ে। কানপুরে রাজ করত যে দুষ্কৃতী, যে কানপুরে নিজের বাড়িতে বাংকার বানিয়ে সেখানে রীতিমতো সাম্রাজ্য বিস্তার করেছিল, একের পর এক রাজনৈতিক দলের সঙ্গে হবনবিং এবং আট জন পুলিশ কর্মীকে খুনের মূল হোতা 4টে রাজ্য পেরিয়ে উজ্জয়িনীতে গিয়ে গতকালই পুলিশের জালে ধরা পড়ে। আপনাদের আমরা দেখিয়েছিলাম। আর আজ সকালেই চমক, এনকাউন্টারে খুন হয়েছে বিকাশ দুবে। সেই কানপুরের অদূরেই যখন তাকে কানপুরে নিয়ে আসা হচ্ছিল সেই সময় গাড়ি দুর্ঘটনা, সে নাকি পালাতে যায় এবং সেখানেই পুলিশের এনকাউন্টারে শেষ বিকাশ দুবে। একদম টান টান ফিল্মি চিত্রনাট্যের মতো একটা ঘটনা। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে তোলপাড়, কারণ এই এনকাউন্টারের তত্ত্বে অনেকগুলো প্রশ্ন এবং তার অধরা উত্তর থেকে যাচ্ছে। এবং জায়গাটা উত্তর প্রদেশ। দেখুন, গ্রেফতারি 24 ঘন্টার মধ্যে আদালতে পেশের আগে হাই প্রোফাইল রাজনৈতিক যোগ থাকা বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে রয়েছে বিস্তর ধোঁয়াশা। যদিও উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের দাবি, কানপুরে যাওয়ার পথে এসটিএফের একটি গাড়ি উল্টে যায়। গরুকে বাঁচাতে গিয়ে উল্টে যায় গাড়িটি। পুলিশের পিস্তল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ। আত্মসমর্পণের জন্য তাকে বারবার বলা হলেও শোনেনি সে। উল্টে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বিকাশ দুবে। আত্মরক্ষার্থে পাল্টা गुली चलाए पुलिसों। ये सारी चीजें आपके सामने एकदम स्पष्ट है। बहुत ही साहसिक, करेजियस, जिसे मैं कहूँगा एक नजीर पेश करने वाली मिसाल यूपी पुलिस ने पेश की है। एसटीएफ की टीम और कानपुर पुलिस ने बहुत ही एक ऐसा यहाँ पर साहसिक मुठभेड़ का परिचय दिया है जिसमें इतना बड़ा दुर्दांत अपराधी मारा गया है। और मैं जो हूँ अपने कानपुर जनपद की पुलिस को, एसटीएफ की टीम को बहुत बहुत बधाई देना चाहूँगा इस साहसिक कारनामे के लिए। তবে এসটিএফের এই দাবির কতটা সত্যতা রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। আছে পাল্টা যুক্তিও। উজ্জয়িনী থেকে কানপুরে বিকাশকে নিয়ে যাওয়ার সময় কেন আটকানো হয় সাংবাদিকদের? দুর্ঘটনার পর পুলিশ এনকাউন্টারের দাবি করলেও প্রত্যক্ষদর্শীর দাবি দুর্ঘটনা ঘটেনি, শুধুই গুলি চলেছে। হাত করা থাকা অবস্থাতেই কিভাবে বন্দুক ছিনিয়ে গুলি ছোঁড়ে বিকাশ? বিকাশের বুকে একাধিক গুলির চিহ্ন থাকলেও কেন কোমরের নিচে গুলির কথা বলল পুলিশ? বিকাশের সহযোগীদের এনকাউন্টারের ক্ষেত্রেও একই রকম যুক্তি ছিল পুলিশের। তাই এই চাপানুতরের মাঝে ধোঁয়াশার চাদর কিছুতেই সরানো যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। শেষ অবধি সত্যি সত্যি এই ধোঁয়াশার চাদর কাটবে কিনা, নাকি সেটা কুয়াশাতেই ঢাকা থাকবে, তার উত্তর ভবিষ্যৎই দেবে। কেউ কেউ বলছেন যে হিসেব তো মিটল। 8 জন পুলিশ কর্মীর নৃশংস হত্যাকাণ্ডের হিসেব এর থেকে ভালো আর কি হতে পারত। আর আরেকটা অংশ বলছে যে কখনোই বিচারের বাইরে গিয়ে এই ধরনের হিসেব, সেটা আমাদের সংবিধানের সঙ্গে যায় না, তার পরিপন্থী। যে তত্ত্বই থাকুক না কেন, আমরা দেখেছি যে এনকাউন্টার আর বিতর্ক এই দুটো শব্দ বরাবর পাশাপাশি অবস্থান করেছে। দেখুন, সাদা কালো অথবা রঙিন পর্দায় এই শব্দটা চেনা। অপরাধীকে ছুটিয়ে তারপর শুট আউট। তথ্য বলছে এনকাউন্টারে অভিযুক্তকে খতম করার চল দক্ষিণ এশিয়াতেই সব থেকে বেশি। ভারতেও রয়েছে বহু ভুয়ো সংঘর্ষের অভিযোগ। উর্দিধারীদের বিরুদ্ধে ঠান্ডা মাথায় খুনের অভিযোগও উঠেছে বারবার। কালো চাপ চাপ রক্ত, নানা প্রশ্ন, চাপানুতোর, কখনো কখনো কমিশন। তারপর আন্ডারওয়ার্ল্ডকে জব্দ করতে 80-র দশক থেকে একের পর এক এনকাউন্টার করে মুম্বাই পুলিশ। মুম্বাইয়ের কীর্তি কলেজের স্নাতক মনোহর অর্জুন সুরভে, পরে সেই মনোহরই মান্য সুরভে নামে পরিচিত হয়। আন্ডারওয়ার্ল্ডের বেতাজ বাদশাহ সুরভে ওয়াডালায় পুলিশের গুলিতে মারা যায়। লোখান্ডওয়ালা কমপ্লেক্সে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে মৃত্যু হয় গ্যাংস্টার মায়া দোলাসের। এই মৃত্যু নিয়েও বিতর্ক তৈরি হয়। দেশের সব থেকে বিতর্কিত ইসরাত জাহান ভুয়ো সংঘর্ষ মামলা। গুজরাটের বছর 19-এর এই ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে হত্যার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সোহরাবুদ্দিন শেখ, অন্ধকার জগতের এই অপরাধীর পুলিশ হেফাজতে মৃত্যু হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তভার নেয় সিবিআই। আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনের ঘনিষ্ঠ রামনারায়ণ গুপ্তা ওরফে লাখন ভাইয়া ভার্সোভার কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় তার। ওই দিনই তাকে নভি মুম্বাই থেকে গ্রেফতার করা হয়। পুলিশ হেফাজতে মৃত্যু হয় সোহরাবুদ্দিনের সহযোগী তুলসীরাম প্রজাপতির। এখানেও ভুয়ো সংঘর্ষের অভিযোগ ওঠে।
সম্প্রতি তেলেঙ্গানা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত 4 জনের মৃত্যু হয় এনকাউন্টারে, কিন্তু এখানেই গণতন্ত্রের সেই কঠিন প্রশ্নটা ওঠে, ওরা অভিযুক্ত। বিকাশ দুবের মৃত্যুর পরেও ফের একবার সেই প্রশ্নটা উঠে গেল। চিত্রনাট্যের মতোই গ্যাংস্টারের মৃত্যু কি সাজানো? কেউ বলছেন অপরাধীদের বেঁচে থাকার অধিকার নেই, আবার কেউ এর উল্টোটাই, দুয়ের জাঁতা কলে এনকাউন্টার কিন্তু থেকেই গিয়েছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। কানপুরের অলিতে গলিতে কান পাতলেই শোনা যেত যে কোথায় কোন থানায় কোন অভিযোগ দায়ের হবে না, এই সমস্ত কিছু নাকি নিয়ন্ত্রণ করে এই বিকাশ দুবে, যে নিজেকে সর্বশক্তিমান ভাবত। সে বোধহয় ঘুণাক্ষরেও কোনোদিন বুঝতে পারেন যে কানপুর পুলিশের গুলিতেই একদিন ঝাঁঝরা হয়ে যেতে হবে তাকে, এবং সেটা কানপুরের অদূরে। কিন্তু কিভাবে এই বিকাশ দুবে গত কয়েক দশকে মাসল পাওয়ার, মানি এবং রাজনীতির ত্রিকোণমিতি, একদম নিখুঁত ত্রিকোণমিতির ওপর ভর করে ক্ষমতার গজদন্ত মিনারে পৌঁছে গিয়েছিল, দেখুন। হাড় হিম করে দেওয়া ক্যারিয়ার গ্রাফ, 20 বছর ধরে পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড। শেষ পর্যন্ত কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবের খেল খতম। জাতপাতের রাজনীতি বরাবরই উত্তরের হৃদবলয়ের রাজ্যে ফ্যাক্টর। সেই সমীকরণের সঙ্গে অপরাধকে নিখুঁত মুন্সিয়ানায় মিশিয়েই বাজিমাত করে বিকাশ। অপরাধের হাতে খড়ি 90-এর দশকেই, তবে লাইমলাইটে আসা বলতে যা বোঝায় তার শুরু 2001-এ। উত্তরপ্রদেশের কুর্সিতে তখন রাজনাথ সিং। কানপুরের শিবলি থানার ভিতর বিজেপি নেতা সন্তোষ শুক্লাকে তাড়া করে ঢোকে বিকাশ। সন্তোষ শুক্লা তখন প্রতিমন্ত্রীর সমমর্যাদার সরকারি পদে। দিনে দুপুরে পুলিশ কর্মীদের সামনে বিকাশের গুলিতে ঝাঁঝরা শুক্লা। পরের 4 মাস বিকাশের টিকিও ছুঁতে পারেনি পুলিশ। আত্মসমর্পণের দিন কুখ্যাত খুনিকে ঘিরেছিল রাজনৈতিক দাদারা। আদালতে বিকাশের বিরুদ্ধে সাক্ষ্য দিতে চাননি প্রত্যক্ষদর্শী 25 পুলিশ কর্মীর একজনও। বেকসুর খালাস পেয়ে যায় বিকাশ দুবে। তারপর থেকেই সাম্রাজ্য বিস্তারের শুরু। 90-এর দশকের শুরুতে চবেপুরে 2 দলিত নেতাকে খুনের অভিযোগ। 2000-এ তারাচাঁদ কলেজের জমি দখল করে বাজার তৈরির জন্য প্রিন্সিপালকে খুন। এই ঘটনায় দোষী সাব্যস্ত হলেও হাইকোর্টে ছাড়। সিদ্ধেশ্বর পান্ডে থেকে রামবাবু যাদব একের পর এক রাজনৈতিক খুন। কোনো খুনে বিকাশের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার লোক মেলেনি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন মেলার কথাও না। উত্তরপ্রদেশের রাজনীতিতে বরাবরই বাহুবলীদের দাপাদাপি, আর সেই বাহুবলী যদি ব্রাহ্মণ হয় তবে সোনার সোহাগা। দলিত নেতাদের ধাক্কায় গোবলয়ের এই রাজ্যে নিজেদের কোণঠাসা মনে করা ব্রাহ্মণ নেতাদের মাসিহা হয়ে উঠতে সময় লাগেনি বিকাশের। উচ্চবর্ণ এলাকায় দলিতদের দমিয়ে রাখতে তুরুপের তাস হয়ে ওঠে বিকাশ। রাজনৈতিক গুরু হরিকৃষ্ণ শ্রীবাস্তবের ছত্রছায়ায় বিজেপিতে। হরিকৃষ্ণ বিএসপিতে নাম লেখানো 1995-96 সালে বহুজন সমাজ পার্টিতে যোগ। টানা 15 বছর নিজের গ্রামে পঞ্চায়েত প্রধান। জেলা পরিষদের সদস্য থেকেছেন প্রায় 5 বছর। বিকাশের স্ত্রী সমাজবাদী পার্টির সমর্থনে পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে। কানপুরে কান পাতলি শোনা যায় বিকাশ বা তার স্ত্রীকে কেউ কখনো ভোট প্রচারে দেখেননি। ওদের জন্য ইশারাই কাফি। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পরই সমীকরণে কিছুটা বদল আসে। বিকাশের মাথার দাম ধার্য হয় 25,000 টাকা। বিপদ বুঝে গেরুয়া শিবিরে ঢোকার চেষ্টা করছিল কানপুরের ত্রাস। সূত্রের খবর, কেন্দ্রের বিজেপি নেতাদের আপত্তিতে সুবিধা করা যায়নি। রাজনীতির জটিল অঙ্ক আর অপরাধের গোলক ধাঁধাতেই শেষ হলো বিকাশ দুবে অধ্যায়ে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর অপরাধের জগতের ইতিহাসে একটা কথা খুব প্রচলিত, যে এই সমস্ত গ্যাংস্টারের উত্থান যেমন হয় রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল এবং পুলিশের মদতে, আবার সেই হাতেই তাদের শেষের সেই লিখনটাও লেখা থাকে। আর তাই হয়েছে বিকাশ দুবের ক্ষেত্রেও। কিন্তু ইতিমধ্যে যোগী রাজ্যে এনকাউন্টার সেটা রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে অখিলেশ যাদব, মায়াবতী থেকে শুরু করে মহুয়া মৈত্র, তারা একের পর এক প্রশ্ন তুলছেন যে কুর্সি উল্টানো আটকাতেই কি শেষ পর্যন্ত গাড়ি উল্টানোর এই নিখুঁত চিত্রনাট্যের খসড়া।
পুলিশ বলছে এনকাউন্টারে খতম বিকাশ দুবে, কিন্তু বিরোধীরা বলছেন সবটাই সাজানো। আদতে অনেক সত্যি ধামাচাপা দিতেই পরিকল্পনা করে খুন করা হয়েছে কুখ্যাত ডনকে, বলছেন বিরোধীরা। টুইটে প্রথম তোপটা দাগেন অখিলেশ যাদব। তিনি লেখেন, আসলে গাড়ি উল্টায়নি, রহস্য ফাঁস হয়ে গেলে সরকারই উল্টে যেত, সেটা ঠেকানো গেছে। কালক্ষেপ করেননি বিএসপি সুপ্রিমো। বিকাশ দুবের গাড়ি উল্টে যাওয়া এবং পুলিশের হাতে তার মৃত্যু, গোটা ঘটনার সুপ্রিম কোর্টের নজরদারিতে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কিন্তু একটু কি পিছনে ফিরে তাকাবেন না মায়াবতী? সালটা 1995, তৎকালীন বিজেপি নেতা হরিকিষণ শ্রীবাস্তবের হাত ধরেই গেরুয়া শিবির থেকে বিএসপিতে প্রবেশ বিকাশ দুবের। হাতির প্রতীকেই পঞ্চায়েত ভোটে জয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্ত্রী ও ভাইকেও জেতান বিকাশ। 2001 সাল বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের তৎকালীন মন্ত্রী সন্তোষ শুক্লাকে তাড়া করে শিবলি থানায় ঢুকে গুলি করে খুন। তখনও বিকাশের গায়ে বিএসপিরই তকমা। এরপর সময়ের সঙ্গে উত্তরপ্রদেশে বদলেছে ক্ষমতার অক্ষ। বিজেপির শক্তি বাড়াতেই রং বদলেছে বিকাশও। কংগ্রেসের বক্তব্য, কুখ্যাত ডন আদতে একটা মুখোশ, আসল মুখগুলো ঢাকতেই খুন করা হয়েছে বিকাশ দুবেকে। বিজেপি বলছে সেনা পুলিশের দক্ষতাকে খাটো করাই কংগ্রেসের সংস্কৃতি। क्या ये एक अपराधी विकास दुबे के एनकाउंटर की बजाय सफेद पोशों और राजनीतिक व्यक्तियों और आला अफसरों से उनके राज को दबाने के लिए सच का एनकाउंटर है? तो ऐसे में विकास दुबे जो संगठित अपराध का एक मोहरा था, पर सरगना कोई और हैं। कभी आपने देखा है कि इतनी ज्यादा त्वरित उन्होंने किसी आतंकवादी के लिए करा हो? नहीं कर सकते वो। कांग्रेस का सोच और मानसिकता भी परिलक्षित होती है। हमेशा सेना को कटघरे में खड़ा करना, जाबाज पुलिस अफसरों को खड़ा करना, ये कांग्रेस की मानसिकता है। पाल्टा तोप देखेছেন प्रियंका। कांग्रेस पार्टी की ये मांग है कि सुप्रीम कोर्ट के सिटिंग जज, एक मौजूदा जज द्वारा एक न्यायिक जांच हो, जो पूरे कानपुर कांड का पूरी तरह से उसमें जांच करके जो असलियत है वो जनता के सामने रखे। शिवसेना অবশ্য বিজেপির পাশেই দাঁড়িয়েছে। अगर पुलिस ने एनकाउंटर में मारा है तो आप पुलिस के कार्रवाई के ऊपर प्रश्न चिन्ह नहीं खड़े कर सकते। যোগী সরকারকে বিঁধেছে তৃণমূলও। টুইট করেছেন মহুয়া মৈত্র, বিচার করা আদালতের কাজ, পুলিশের কাজ অভিযুক্তকে আদালতে পৌঁছে দেওয়া। দেখে অবাক হচ্ছি যে বিজেপি শাসিত দেশের দুটো ভূমিকাই বদলে গেছে। সব মিলিয়ে যোগী সরকার আর তার পুলিশ যাই বলুক না, কোনো কথা মানতে নারাজ বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর আমরা এই রাজনৈতিক বিতর্ক নিয়ে ফিরবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিজেপি নেতা রাজু ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস সমর্থক রাহুল চক্রবর্তী। একটা ছোট্ট বিরতি, তার আগে নেব বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন 8টায় সেরা। বছর তিনেক আগে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর একটি সংবাদ মাধ্যমে ইন্টারভিউয়ের সময় বলেছিলেন যে যদি অপরাধ হয়, কারণ তাদের মূল যে প্রচার ছিল সেটা হচ্ছে তার আগে সমাজবাদী পার্টির জমানার গুন্ডাগার্দির বিরুদ্ধে, এবং বলেছিলেন অপরাধ হলে ঠোক দেঙ্গে। আর এ যাবৎ যদি আমরা এনকাউন্টারের হিসেব দেখি তাহলে দেখব যে এই যোগী জমানাতে অন্তত 103 জন, এবং এটা উত্তরপ্রদেশ সরকারের তথ্যই বলছে, অন্তত 103 জনের মৃত্যু হয়েছে এনকাউন্টারে। আমাদের সঙ্গে রয়েছেন রাজু ব্যানার্জি এবং রাহুল চক্রবর্তী। আমি রাজুর কাছে যাব। রাজু, তাহলে কি এই এনকাউন্টারের কালচারটা এটাই উত্তরপ্রদেশের বাস্তবতা হয়ে দাঁড়ালো? দেখুন, প্রথমেই আপনাকে দেখতে হবে যে প্রথমে যে বিএসপি এবং সমাজবাদী পার্টির শাসন ছিল, আর সেখানে পুরো জঙ্গল রাজ চলতো, ক্রিমিনালরা রাজত্ব করতো, গুন্ডাগার্দি হতো। আর তারপর যখন যোগী আদিত্যনাথজি ক্ষমতায় আসার আগে আমরা আওয়াজ তুলেছিলাম যে গুন্ডা রাজ, যে ক্রিমিনাল রাজ আমরা বন্ধ করব। আর তাই ক্ষমতায় আসার পর দেখুন এখন ক্রিমিনাল রেকর্ড কিভাবে কমে গেছে। নয়, আজকে যারা মা বোনদের কোল খালি করছে, আজকে যারা পুলিশকে গুলি করে মারছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই সব ক্রিমিনালদের কোনো বাঁচার অধিকার নেই। আর এটা যোগী আদিত্যনাথ আসার পরে যেভাবে ক্রিমিনাল রেকর্ড কমে গেছে, আজকে তাকে বাহবা দেবো। কারণ 2019 সালে আপনারা দেখেছেন নির্বাচনে একটা উত্তরপ্রদেশের মানুষকে জিজ্ঞেস করুন, সেই উত্তরপ্রদেশের মানুষরাই বলবে
যেভাবে সরকার চলছে, শাসন ব্যবস্থা আসবো চলছে, রাহুল বাবু। তাকে বাহবা জানাচ্ছে না, তাই বিপুল ভোটে এবার আসবো BJP আসবো কে রাজু, জিতিয়েছে। রাহুল বাবু। প্রথম কথা, এর থেকে পরিষ্কার রাজুর কথায় যে উত্তরপ্রদেশে কোনো আইন শৃঙ্খলা নেই। যোগী আদিত্যরাজ কেন, যোগী আদিত্যরাজের কথাগুলো তো আমরা জানি। তো আজকে এখানে দাঁড়িয়ে স্পষ্ট করে বলার সময় এসছে যে কোনো আইন শৃঙ্খলা থাকবে না। উল্টোটাও দেখো মৌপ্রিয়া, তুমি হয়তো ভুলে যাওনি, সুবোধ কুমার সিং এক পুলিশ কর্তাকে দাঁড়িয়ে ঝাঁসি জামালায় প্রকাশ্য দিবালোকে রাম ভক্তদের তাণ্ডবে নিহত হতে হয়েছিল, প্রকাশ্য দিবালোকে। আইন শৃঙ্খলা কোথায় আছে উত্তরপ্রদেশে আমরা জানি। আর এই বিজেপির নেতারা বাংলায় দাঁড়িয়ে বলেছিল উত্তরপ্রদেশে যেভাবে যোগী আদিত্যনাথ এনকাউন্টার করে সব খতম করছে, বাংলা আমরা ঠিক তাই চালু করবো। রাজু। সুতরাং এদের যোগী আদিত্যনাথ রাজু, এনকাউন্টারকে এখনো প্রমোট করবে? এনকাউন্টারের জামানার সমর্থক শব্দ। কথা বলে একটু শুনে নিন। বাংলায় দাঁড়িয়ে যারা এই এনকাউন্টার আনতে চায়, আজকে বাংলায় দাঁড়িয়ে তাদের কথা থেকে আমরা শিউরে উঠি। ভয়ঙ্কর একটা জায়গা দাঁড়িয়ে মানুষকে আইডেন্ট দাম করে দাঁড়িয়ে এনকাউন্টার করে মেরে দেওয়ার মতো পবিত্র কাজ তারা তৈরি করেছে। বিবেক কাজের তৈরি করা, এটা সম্পূর্ণ সাজানো নাটক একটা। এদের কাছে এটাই একমাত্র রাস্তা, এনকাউন্টার করে মেরে দেওয়া। কত লোক মারা গেছে, 1000-এর বেশি লোক আজ অব্দি উত্তরপ্রদেশে এনকাউন্টারে মারা গেছে মৌপ্রিয়া। ভুলে গেলে চলবে না এটা। কিন্তু অন্যান্য রাজ্যেও তো বিভিন্ন সময় এই এনকাউন্টারের অভিযোগ উঠেছে রাহুল বাবু। মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলায় এনকাউন্টার করতে হয় না। বাংলায় দাঁড়িয়ে আইনের মধ্যে চলে, বাংলায় আইন শৃঙ্খলা আছে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলার পথ অনেক সুদৃঢ়, তাই মানুষ আইন শৃঙ্খলা ভরসা করে। উত্তরপ্রদেশের রাজু, বিরোধীরা যেটা বলছে, রাজু একদম নির্দিষ্ট প্রশ্ন, বিরোধীরা বলছে যে এই এনকাউন্টারটা করা হলো কারণ না হলে গদি উল্টে যেত। এই বিকাশ দুবে তার যাদের সঙ্গে হবনবিং সেটা যদি প্রকাশ্যে আসতো, বিকাশ দুবে যদি জীবিত থাকতো তাহলে গদি উল্টে যেত, অনেকের মুখোশ খুলে যেত, তাই জন্য তাকে মারা হলো, বিরোধীরা বলছে। সরকার উল্টে যেত, সরকার রাজু খুব সংক্ষেপে। সরকার উল্টে যেত। সেই জন্য আজকে প্ল্যান করে আমাকে বলো তুমি মৌপ্রিয়া। আসবো রাহুল বাবু, রাজুর উত্তর নেব প্লিজ, এক এক করে রাহুল বাবু আসবো রাজুর উত্তর। উত্তরপ্রদেশ ছেড়ে বিকাশ দুবে পালালো কি করে? আসবো রাহুল বাবু প্লিজ, আমি রাজুর উত্তর নিয়ে আপনার বক্তব্যের। করার পর সে উত্তরপ্রদেশ ছাড়লো কি করে? এর কোনো উত্তর নেই এদের কাছে। পরিকল্পনা মাফিক পরিকল্পনা করে বিকাশ দুবেকে এনকাউন্টার করে মারা ছাড়া, এই নাটক করা ছাড়া তাদের কাছে কোনো রাস্তা। অনেক ধন্যবাদ রাজু, ধন্যবাদ রাহুল বাবু, ধন্যবাদ। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই কুখ্যাত গ্যাংস্টারের এনকাউন্টার সেটা নতুন করে রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় তুলে দিয়েছে। সত্যি সত্যি ওই অধরা প্রশ্নগুলোর উত্তর কখনো পাওয়া যাবে কিনা সেটার জন্য ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে। আপাতত একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আপনাদের দেখাবো আপনার বা আমরা যে এজ গ্রুপের মধ্যে পড়ছি, করোনার ক্ষেত্রে সেটা কতটা মারাত্মক হতে পারে। করোনা কি নির্দিষ্টভাবে কিছু এজ গ্রুপের ক্ষেত্রে গিয়ে আরও ঘাতক হয়ে উঠছে? কি সেই এজ গ্রুপগুলো, কি বলছে সমীক্ষা? ছোট্ট একটা বিরতির পর আপনাদের দেখাবো, দেখতে থাকুন 8টায় সেরা। করোনা ভাইরাসের সংক্রমণ ক্ষমতা সম্পর্কে আমরা সবাই জানি এবং যেভাবে দ্রুত গতিতে এই সংক্রমণ ছড়ায়, যে রকমভাবে যতটা কন্টাজিয়াস, সেটার কারণেই আমরা গোটা বিশ্বব্যাপী প্রায় সমস্ত মানব সভ্যতার একটা বড় অংশই একদম তালাবন্দি হয়ে পড়ে রয়েছি। মাসের পর মাস আনলকিংয়ের প্রক্রিয়া চলছে, কিন্তু তার সত্ত্বেও এখনো অবধি করোনাতে লাগাম পড়ানো যাচ্ছে না, কোভিড-19 লাগাম পড়ানো যাচ্ছে না। কিন্তু সেই তুলনায় যদি রিকভারি রেট আমরা দেখি, সেটা আমাদের একমাত্র স্বস্তি দিচ্ছে, কারণ প্রত্যেক দিন বহু সংখ্যায় মানুষ আমাদের রাজ্যে বলুন, আমাদের দেশে বলুন বা বিশ্বে বলুন, তারা এই সংক্রমণের যে থাবা সেখান থেকে বেরোচ্ছেন এবং সুস্থ জীবনে ফিরে যাচ্ছেন, যেটা একমাত্র আশার আলো এবং একমাত্র স্বস্তির কথা। কিন্তু সমীক্ষা বলছে যে যাদের মৃত্যু হচ্ছে করোনায়, একে তো আপনারা জানেন যে কোমরবিডিটি থাকলে সেখানে মৃত্যুর আশঙ্কা আরও বেশি থাকছে। তার পাশাপাশি যদি এজ গ্রুপ ওয়াইজ আমরা দেখি, তাহলে কোন কোন এজ গ্রুপে করোনা বেশি প্রাণঘাতী হয়ে উঠছে সেটা আপনাদের দেখাবো। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে যে ডেটা উঠে আসছে, সেই ডেটা যদি একটু অ্যানালিসিস করার চেষ্টা করি। 14 বছরের কম বয়স, সেটা হচ্ছে ভারতের যে মোট জনসংখ্যা তার 35%, অর্থাৎ ভারতের মোট জনসংখ্যার 35%-এর বয়স 14 বছরের কম। কোভিডে মৃত্যুর হার কিন্তু 1%।
অর্থাৎ কোভিডে যতজনের মৃত্যু হচ্ছে তার মধ্যে এই 14 বছরের কম এদের অংশ হচ্ছে 1%। 15 থেকে 29 বছর বয়সীরা তারা মোট যে ভারতের যে মোট জনসংখ্যা তার 18%। কোভিডে যাদের মৃত্যু হয়েছে যে মোট সংখ্যাটা তার 3%, তাদের বয়স হচ্ছে এই 15 থেকে 29 বছরের মধ্যে। 30 থেকে 44 বছর অবধি বয়সীরা তারা মোট জনসংখ্যার 22%। আর কোভিডের যে মোট মৃত্যু তার 11% যে মৃত্যু হয়েছে তারা এই বয়সী, অর্থাৎ তাদের বয়স 30 থেকে 44 বছরের মধ্যে। কিন্তু এরপরই আশঙ্কাটা দাঁড়া বাড়ছে, 45 থেকে শুরু হয়ে যাচ্ছে সেই লাল সতর্কতা। কারণ 45 থেকে 59 বছর অবধি যাদের বয়স, যারা মোট জনসংখ্যার 15%, মৃত্যু হারের 32%, অর্থাৎ যতজনের কোভিডে মৃত্যু হয়েছে যে সংখ্যায় তার 32%-এর বয়সই হচ্ছে 45 থেকে 59 বছরের মধ্যে। 60 থেকে 74 বছর বয়স অবধি যদি আমরা দেখি তাহলে দেখব মোট জনসংখ্যার এরা 8% এবং মোট কোভিড মৃত্যুর 39%ই হচ্ছে 60 থেকে 74 বছরের মধ্যে। আর 75 বছরের বেশি যদি আমরা দেখি সেখানে কিন্তু আবারও কিছুটা স্বস্তির জায়গা থাকছে। এরা মোট জনসংখ্যার 2%, মৃত্যু হারের ক্ষেত্রে অর্থাৎ মোট মৃত্যুর শতাংশের হিসেবে 14%। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে একটু এই বিষয়টাই জানতে চাইবো যে 45 থেকে আমরা দেখতে পাচ্ছি সেই বিপদের যে জোনটা সেটা শুরু হয়ে যাচ্ছে, যেখানে করোনা অপেক্ষাকৃত বেশি প্রাণঘাতী হয়ে উঠছে। এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি আপনার কাছে? দেখুন, প্রাণঘাতী হচ্ছে মানে এর মধ্যে একটা সাইজেবল পপুলেশন থাকবে যাদের কোমরবিডিটি থাকবে, মানে ধরুন ডায়াবেটিস থাকবে, হাই ব্লাড প্রেশার থাকবে, হার্টের অসুখ থাকবে, কিডনির সমস্যা থাকবে, হয়তো কোনো রকম ম্যালিগন্যান্সিও থাকতে পারে। তো এই কোমরবিডিটি অ্যাডজাস্টেড রেটটা বলতে হবে যে সেই রেটটা এই পপুলেশনে কত। অর্থাৎ ডক্টর বন্দ্যোপাধ্যায় যে শুধুমাত্র এটা দিয়ে কনক্লুশনে আসাটা ঠিক হবে না। ডেফিনিট একদমই নয়, বিকজ এই পপুলেশনের মধ্যে যদি সাইজেবল কোমরবিডিটি ওয়ালা পপুলেশন থাকে তাহলে রিগার্ডলেস অফ এনিথিং এলস সেই পপুলেশনের মর্টালিটি বেশি হবে। এটা এজ রিলেটেড নয়। ডক্টর বন্দ্যোপাধ্যায়, যেহেতু যে কোনো রোগের ক্ষেত্রে আমরা দেখি যে কম বয়সী যারা তারা খুব বেশি ভালনারেবল হন, কিন্তু এখানে স্বস্তির কথা আমরা এখনো অবধি যে প্রবণতা দেখতে পাচ্ছি সেটা সংক্রমণের ক্ষেত্রে হোক অথবা কোভিড মৃত্যুর ক্ষেত্রে অপেক্ষাকৃত কম বয়সী যারা তাদের অনেকটাই আমরা সেফ জোনে দেখতে পাচ্ছি খুব স্বস্তিদায়কভাবে। সেটা কি কারণে? সেটা হচ্ছে যে আমাদের যাদের বয়স কম তাদের ফাইটিং এবিলিটি বেশি, সুতরাং তাদের মধ্যে অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার হওয়ার চান্সটাও বেশি। আপনি দেখবেন অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার কিন্তু ইয়াঙ্গার এজ গ্রুপেতে বেশি হচ্ছে রাদার দ্যান ওল্ডার এজ গ্রুপ। আর তারা বোধহয় আমাদের আজকাল ইন্টারনেট, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াম, আপনাদের টেলিভিশনের সব ইলেকট্রনিক মিডিয়াম, সেসব দেখে কিছু লোক হয়তো আরও বেশি রাইট স্টেপ নিচ্ছেন, যার ফলে এই পপুলেশন যারা অনেক বেশি টেক সাভি তাদের কাছে ইনফরমেশনটা অনেক তাড়াতাড়ি এবং বেটার পৌঁছচ্ছে রাদার দ্যান ওল্ডার পপুলেশন যারা অতটা টেক সাভি নন। ক্ষেত্রে কারণ যেহেতু বারবারই আপনারা ইমিউনিটি বাড়ানোর উপর জোর দিচ্ছেন এবং আপনারা বলছেন যে এই কোভিড সংক্রমণ সেটা অনেকটাই নির্ভর করছে যে একজন ব্যক্তি বিশেষের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা তার ওপর। কোথাও এই যে তথ্যটা দেখা যাচ্ছে সেই অনুযায়ী ইমিউনিটি নিরিখে যাচ করা যাচ্ছে, কোনো কনক্লুশনে পৌঁছানো যাচ্ছে? দেখুন, এটা তো ফ্যাক্ট যে একজন 30 বছরের মানুষের ইমিউনিটি একজন 70 বছরের মানুষের থেকে বেটার, সুতরাং সেটা নিয়ে তো কোনো আলোচনাই নেই। এবং সেটাই যে কোনো ভাইরাল ইলনেসেতে সেটাই একটা ডিফাইনিং ফ্যাক্টর হয়।
সুতরাং এই কোভিড যেহেতু একটা ভাইরাল ইনফেকশন, ন্যাচারালি এরও ডিফাইনিং ফ্যাক্টরটা ইমিউনিটি এবং আপনি কতটা নিজেকে সামলে রাখছেন, মানে আপনি কতটা মাস্ক ব্যবহার করছেন, কতটা হাত ধুচ্ছেন, কতটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছেন এবং সেটা সব সময় করছেন কিনা। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি সারাদিনে 2 ঘন্টা প্রচণ্ড মেনটেন করেন আর বাকি 4 ঘন্টা কিচ্ছু মেনটেন করেন না, তাহলে কিন্তু আপনি মেনটেন করেন না। সো এই কন্টিনিউয়াস মেনটেনেন্স আমরা যেটা বলছি সেটা আমাদেরও কি ভুল হয় না? অ্যাজ এ ডক্টর ধরুন 3.5 মাস 4 মাস ধরে আপনি কি বলেন আমাদের ভুল হয় না? নিশ্চয়ই হয়। অ্যাজ এ হিউম্যান আমাদের প্র্যাকটিস করতে হবে যে এইটা যেন মিস্টেক না হয়। উই শুড বি এবল টু ডু ইট কন্টিনিউয়াসলি ফর some weeks at least ahead. ডক্টর ব্যানার্জি, আমরা যেখানে দেখতে পাচ্ছি যে একদম নবতিপর বৃদ্ধা তারাও, আজকেই আমরা একটা খবর দেখাচ্ছিলাম যে এমন একজন ব্যক্তি দিল্লির যিনি স্প্যানিশ ফ্লু, তার যখন 4 বছর বয়স তখন তিনি স্প্যানিশ ফ্লু সার্ভাইভ করেছিলেন, এখন তিনি সার্ভাইভ করলেন করোনা, তিনি করোনাতে আক্রান্ত হয়ে গেছিলেন। তো সেখানে দাঁড়িয়ে তারা একদিকে যখন সুস্থ হচ্ছেন এবং সত্যি সত্যি এগুলো অত্যন্ত আমাদের ভীষণ আনন্দ দেয়, ভীষণ স্বস্তি দেয়, আবার 45 থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিপদের ঝুঁকি তৈরি হয়ে যাচ্ছে। সেটা আপনি যেটা বলছেন যে একদম কোমরবিডিটি এখানে ফ্যাক্টর হয়ে যাচ্ছে, শুধুমাত্র বয়সটা এখানে ফ্যাক্টর নয়। একদম। আরেকটা কথা হচ্ছে যে আমাদের কলকাতাতেও কিন্তু 90 বছর বয়সী মানুষ 99 বছর হ্যাঁ করোনাতে আক্রান্ত হয়ে ভালো হয়ে বাড়ি গেছেন। সুতরাং সেটা শুধু দিল্লি নয়, কলকাতাও ইজ ইকুয়ালি কম্পিটেন্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সব সময়তেই আপনার বয়স ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর হিসাবে কাজ করবে ফর এভরি সিচুয়েশন, তা কিন্তু হবে না। এটা মনে রাখতে হবে যে এর সঙ্গে আরও অনেক কনফাউন্ডিং ফ্যাক্টর আছে। একজন মানুষের করোনা হলে বা ইনফেকশন হলে তার কতটা ইনফেকশন হবে, তার লাং কতটা ইনভলভড হবে, তার রেসপন্স কেমন হবে, এইগুলো কিন্তু সবসময় প্রেডিক্টেবল নয়। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, কেউ অ্যাসিম্পটোমেটিক থাকছেন, কেউ আইটিইউতে ভেন্টিলেটেড হচ্ছেন। এটা কোনোভাবে স্থির করা যায় না আগে থেকে যে ইনি অ্যাসিম্পটোমেটিক থাকবেন আর ইনি আইটিইউতে গিয়ে ভেন্টিলেটেড হবেন। অনেকগুলো ফ্যাক্টর আছে, তার মধ্যে কিছু ফ্যাক্টর ইমিউন রিলেটেড এবং কিছু ফ্যাক্টর হচ্ছে এক্সেসিভ ইমিউন রিলেটেড, মানে অ্যাবনর্মাল ইমিউন রিয়াকশন টু দ্য ভাইরাস, সেটাও কিন্তু ক্ষতিকারক। প্রপার ইমিউনিটির বেশিটাও ভালো নয়, কমটাও ভালো নয়, ওই মাঝখানের নর্মাল ভ্যালুটাতে থাকাটাই জীবনের লক্ষ্য। তো আমার শেষ প্রশ্ন আপনার কাছে ডক্টর ব্যানার্জি, যেহেতু আমরা দেখি 45 থেকে 60 বছর বয়সী যে মানুষ তারা এখন অফিস কাছারি খুলতে শুরু করেছে, অপেক্ষাকৃত তারা বেশি বেরোন, ডেফিনেটলি তার আগে মোটামুটি আমরা যদি ধরে নিই 25 থেকে 60 তারাই এই মুহূর্তে পথে বেরোচ্ছেন কারণ অফিস কাছারি খুলতে শুরু করে দিয়েছে। তাদের জন্য আলাদা কোনো সাজেশন বা তাদের জন্য আলাদা কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আদৌ প্রয়োজন আছে? থাকলে কি? দেখুন, সেই জন্যই তো ওই নাম্বারটা, মানে অফিস গোয়িং পপুলেশন বা ওয়ার্কিং পপুলেশনের ইনফেকশন রেট বেশি। আপনার যদি মনে থাকে 2-2.5 মাস আগে আপনার চ্যানেলেই একটা প্রোগ্রাম হয়েছিল যেখানে এই প্রশ্নটা করা হয়েছিল যে ভারতবর্ষে ইয়াং লোকেদের বেশি করোনা হচ্ছে কম্পেয়ার টু ইতালি, যেখানে 80 বছরের লোকেদের করোনা হচ্ছে। এবং সেখানে এইটাই উত্তর দেওয়া হয়েছিল যে আমাদের দেশে ওয়ার্কিং পপুলেশনটা বেশি এবং তারা অনেক বেশি বাইরে বেরোতে বাধ্য হয় আমাদের দেশের পরিস্থিতির জন্যে। সো ন্যাচারালি এই যে পপুলেশন বাইরে যাচ্ছে তাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনাদের যাদের বাইরে যেতেই হবে তাদের মাস্ক পরবেন, বাইরে কথা আস্তে বলবেন, হাঁচি কাশি করবেন না এবং লোকের সাথে গলা জড়িয়ে গল্প, খাবার এক্সচেঞ্জ করা, চা এক্সচেঞ্জ করা, ইভেন পেন পেপার মানি ব্যাগ এক্সচেঞ্জ করাটাও অ্যাভয়েড করবেন। আপনার জিনিস আপনার, তাতে কন্ট্যাক্টটা কম হবে। আইসোলেশন, সোশ্যাল আইসোলেশনটা বজায় রাখবেন, লোকের থেকে ডিস্ট্যান্সিং, যেটা পারবেন না সেটা হাতে নেই। এক্ষুনি বলে লাভ নেই যে আমার অফিসে পাশের বেডে পাশের চেয়ারেই লোক আছে। যতটা সম্ভব অ্যালাউইং ফর ইউর সিচুয়েশন সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখবেন, মাস্ক পরবেন এবং হাত ধোবেন, সাবান জলে হাত ধুন বা স্যানিটাইজারে হাত ধুন। অনেক ধন্যবাদ ডক্টর ব্যানার্জি। অর্থাৎ এসএমএস, সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক, স্যানিটাইজার এবং শেয়ার করবেন না, কেয়ার করুন, এই সতর্কতাটা আরও একবার আমাদের শোনালেন ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছি আর বিরতির পর আপনাদের দেখাবো
মোহনবাগান এবার এটিকে মোহনবাগান এফসি, কিন্তু পালতোলা নৌকোর যাত্রাটা বজায় থাকছে, সবুজ মেরুন জার্সিও থাকছে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ৮টায় সেরা। এটিকে মোহনবাগান এফসি নামে আইএসএল খেলবে। মোহনবাগান এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে চলতি মরশুমে প্রথমবার আইএসএল খেলতে দেখা যাবে সবুজ মরুনকে। আজ এটিকে মোহনবাগানের প্রথম বোর্ড মিটিংয়ে দলের নাম চূড়ান্ত করা হয়। গাঁটছড়া বাঁধার পর প্রথমবার বৈঠকে বসেছিলেন নতুন কোম্পানির ডিরেক্টররা। সভ্য সমর্থকদের আবেগকে গুরুত্ব দিয়ে সবুজ মেরুন জার্সি রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোগোয় পালতোলা নৌকো অপরিবর্তিত থাকছে। অনেক লেজেন্ডসরা মোহনবাগানকে ক্রিয়েট করেছে, আমি সকলকে প্রণাম জানাই। ফ্যান্সের জন্য আমি বলতে চাই, we are there for you, we are there with you, be with us, we won't disappoint you. আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মোহনবাগান ক্লাবের অর্থ সচিব দেবাশিস দত্ত। দেবাশিস দা, আপনাকে স্বাগত জানাই। দেবাশিস দা, সবার মনের মধ্যে এই প্রশ্নটা ছিল যে মোহনবাগানের মোহনবাগানি আনা কতটা বজায় থাকবে। আমরা পালতোলা নৌকো থাকছে, সবুজ মেরুন জার্সি থাকছে, আর কতটা মোহনবাগানি আনা থাকছে? এই মোহনবাগানি আনা আজকে মিটিংয়ে কতটা গুরুত্ব পেল? সেটা তো লোগো এবং রং দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোহনবাগানি আনা কতটা গুরুত্ব পেল। দেখুন, মোহনবাগানি আনা বলছেন, এটা এটার সঙ্গে আমি একমত নই, কারণ এইটা হচ্ছে মোহনবাগান, এই টিমটাই হচ্ছে মোহনবাগান, এরাই খেলবে। তো যেরকম বিষ্ণুর 10টা অবতার আছে, সেরকম এই এন্টিটিটা মোহনবাগানের একটা অবতার। তো এরাই মোহনবাগান, এখানে মোহনবাগানটাই তো আছে, আর তো কিছু নেই। সেখানে মোহনবাগানকে যদি চোখ বন্ধ করেন, দুটো জিনিস দেখা যায়, একটা সবুজ মেরুন রং আর একটা পালতোলা নৌকো। আপনি যদি আমাদের আজকের লোগোটা দেখেন আর আমাদের আগের লোগোটা দেখেন, কোনো তফাৎ খুঁজে পাবেন না। তো মোহনবাগানই তো আছে, সেখানে কতটা মোহনবাগানি নয়, এই প্রশ্নটা আমার মনে হয় না খুব একটা আসছে। অন্তত আজকের পর মোহনবাগান সমর্থকরা যে উজ্জীবিত, এটা বলার অপেক্ষা রাখে না দেবাশিস দা, এবং আমরা অনেকের রিয়াকশন নিয়েছি, তারা সবাই অত্যন্ত খুশি। আমি আপনার কাছে শুধু জানতে চাইবো যে অ্যাওয়ে ম্যাচের ক্ষেত্রেও কি এই জার্সি থাকছে, নাকি সেখানে এটিকেরও একটু প্রতিফলন থাকছে? মৌপিয়া, আপনি নিশ্চয়ই ভালো করে জানেন যে মোহনবাগান যে আওয়ে জার্সিটা পরে খেলে, এই যে লাস্ট এত বছর ধরে কী রঙের জার্সি পরে খেলে, সেটা কি সবুজ মেরুন জার্সি পরে খেলে? উত্তর হচ্ছে না, সাদা জার্সি পরে খেলে, সেখানে সবুজ মেরুন প্যাচেস থাকে। এক্স্যাক্টলি আওয়েতেও আমরা সেটাকেই ফলো করব। আপনি যদি দেখেন আমাদের প্রেস রিলিজটা, গ্রিন অ্যান্ড মেরুন ইজ দ্য কালার অফ দ্য ক্লাব, ইজ দ্য কালার অফ দ্য জার্সি। এবং আওয়েতে যখন ক্ল্যাশ হয়, তার জন্য সব টিমই সাদা জার্সিতে যায় উইথ দ্য প্যাচেস অফ গ্রিন অ্যান্ড মেরুন। সেটাই থাকবে। আমরা ডিজাইনারকে দেব, দুটো জার্সি ডিজাইন করবে ডিজাইনার, সেটা হোম জার্সিও করবে, অ্যাওয়ে জার্সিও করবে। সেখানেও ওই সাদা জার্সির ভিতরে আজকে এবার যদি আপনি আই লিগ দেখেন, আমরা আই লিগের প্রত্যেকটা হোম ম্যাচ খেলেছি কিন্তু সাদা জার্সি পরে। তখন কিন্তু কেউ প্রশ্ন করেনি আপনার কাছে জানতে চাইবো যে আপনি মোহনবাগান ফ্যানদের উদ্দেশ্যে কি আশ্বাস দেবেন, একদম 10 সেকেন্ডে। মোহনবাগান পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছতে পারছে একটাই সেন্টেন্স, গ্লোরিয়াস পাস্ট, ভাইব্রেন্ট ফিউচার। অনেক ধন্যবাদ দেবাশিস দা। দেবাশিস দত্ত আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। এবং মোহনবাগানের এই যে সংস্কৃতি, মোহনবাগানের ঐতিহ্য, এটা বাঁচিয়ে রাখা, এটা শুধুমাত্র একটা ক্লাবের বিষয় না, আসলে তো ফুটবলের সংস্কৃতি, ময়দানের ঐতিহ্য। কাজে নিঃসন্দেহে সেখানে দাঁড়িয়ে শুধু মোহনবাগান সমর্থকরা নয়, কলকাতা ফুটবলের জন্য, ময়দানের সংস্কৃতির জন্য একটা বড় ধাপ, এটা বলাই বাহুল্য। আপাতত ৮টায় সেটা এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি ২৪ ঘন্টা।